এক রবিবারের সন্ধ্যায় যখন আমি আর কিশোরী মটলেনে তারানাথের বাড়ির গলির মোড়ে এসে পৌঁছালাম, তখন আকাশ কালো করে মেঘ করে এসেছে। আর কিছুক্ষণের মধ্যেই নামবে ভরা আষাঢ়ের মুষল বর্ষণ। আমরা আবার সঙ্গে ছাতা টাতা নেইনি, তাই তাড়াতাড়ি পা চালালাম তারানাথের বাড়ির দিকে। রাস্তার পাশে একটা তেলে ভাজার দোকানে গরম গরম আলুর চপ ভাজছে। সে গন্ধ অনেক দূর থেকেই পেয়েছি। আমি তাড়াতাড়ি সেখান থেকে এক ঠোঙা চপ কিনে সঙ্গে নিয়ে নিলুম। আমার দিকে তাকিয়ে কিশোরী বলল, ভালোই হলো, আজ বৃষ্টির দিনটায় বেশ জমবে। চপ চার তারানাথের রোমহর্ষক গল্প। চিন্তা নেই, আমি আগে এই 1 বাক্স 5 কিনে নিয়েছি। তাড়াতাড়ি পা চালানো এই কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছে গেলাম তারানাথের সেই ঝড়ঝড়ে বহু পুরনো একতলা বাড়িখানার দরজায়। এই সেই রাজা রাজরা খ্যাত, এমনকি ফিরিঙ্গিদের মুখে সুনাম অর্জিত তারানাথ জ্যোতিষার্ণবের বাড়ি। এই তারানাথ তার যৌবনে কত জমিদার নায়েবদের অসুখ বিসুখ সারিয়েছে, গ্রহ দোষ কাটিয়েছে, নিশ্চিত মৃত্যুর মুখ থেকে নাকি ফিরিয়ে এনেছে কত গণ্যমান্য লোককে। দেখলে বিশ্বাস হয় না। কিশোরী এই নিয়ে আড়ালে খুব ঠাট্টাই আর কি করে বটে, আমি অবশ্য তেমন অবিশ্বাস করি না। কথায় বলে, মানুষের 10 দশা, কখনো হাতি কখনো মশা। আমাদের কড়া নাড়ার শব্দ শুনে চারি এসে দরজা খুলে দিল। আমাদের দেখে হাসি মুখে বলল, ও মা, সত্যি তো আপনারা? বাবা কি করে বলল বলুন তো? হ্যাঁ, কি বলেছেন ঠাকুরমশাই? আমি অবাক হয়ে জানতে চাইলাম। চারি বলল, বাবা তো ঠিক 10 মিনিট আগেই আমাকে ডেকে বলল। চারিমা, 3 কাপ চায়ের জল বসা, তোর বিভূতি কাকুরা আসছেন। কিশোরী বলল, তাই নাকি? থট রিডিং জানলে শুনেছি আপনার মনের কথা পড়ে ফেলা যায়, কিন্তু রাস্তায় লোক আসছে এত দূর বন্ধ ঘরের মধ্যে থেকে, তাকে দেখতেও পাওয়া যায় জানতাম না তো। চারি হাসতে হাসতে বলল, শুধু দেখতে নয় কিশোরী কাকু, বাবা না বহু দূর থেকে গন্ধও পান। এই তো একটু আগে আমায় বলে দিলেন ওরা আলুর চপ কিনছে। চারিমা, দেখো তো ঘরে মুড়ি থাকে তো 2টি মেখে ফেলো তেল দিয়ে, ওরা এলে গরম গরম খেয়ে নেওয়া যাবে। গল্পের মাঝখানে খাওয়া দাওয়া করলে গল্পের ছন্দ নাকি কেটে যায়। কথা বলতে বলতে আমরা তারানাথের সেই ছোট বৈঠক ঘরটায় এসে পৌঁছালাম। দেখি যথারীতি তারানাথ আসন পিড়ি হয়ে বসে একখানা পুঁথি লাল শালুর কাপড় দিয়ে খুব যত্নে মুড়ে রাখছে। আমাদের দেখেই বললেন, কিরে চারিমা, চার মুড়ি মাখা হয়েছে, নিয়ে আয়। আমরা মেঝেতে মাদুর বিছিয়ে বসতে বসতে বললাম, আচ্ছা ওসব রাখুন, আপনি আগে সবার আগে বলুন তো ঠাকুরমশাই, সত্যি সত্যি আপনি জানতে পেরেছিলেন আমরা আসছি? তারানাথ হেসে বলল, কেন, তোমাদের কি বিশ্বাস হচ্ছে না? চারি বলেনি? ওই তো গরম ধোঁয়া ওটা চা আনছে, এর মধ্যে কি করে সম্ভব চা করা? আগে ও করে রাখেনি, তাহলে বুঝতেই পারছো। কিশোরী বলল, আপনি নাকি তেলে ভাজার গন্ধ পেয়েছেন? তারানাথ বলল, আরে দূরদর্শন আর দূর শ্রবণ এবং সুদূর থেকে ঘ্রাণ গ্রহণ করার ক্ষমতা, এগুলো তো কোনো সাধকের প্রথম সিদ্ধি। তোমাদেরই তো কতবার বলেছি, কোনো কোনো বাড়িতে ঢুকেই আমি দুষ্ট অশরীরীর গন্ধ পেয়েছি, কোনো কোনো বাড়িতে আবার ঢুকে পেয়েছি মৃত্যুর ঘ্রাণ, কোনো কোনো বাড়িতে আবার গভীর রাতে মেয়েদের চুরির শব্দ শুনতে পেয়েছি বহু দূরে নদীর পাড় থেকে ভেসে আসা কান্নার শব্দ। এইসব ক্ষমতা না থাকলে তো তান্ত্রিক হওয়াই যায় না। তাছাড়া ওই যে বললাম, এগুলো যে কোনো সাধকের প্রথম সিদ্ধি, প্রথম সাধনাতেই এগুলো রপ্ত করা যায়। তারানাথের কথা শুনতে শুনতে
আমরা গরম তেলে ভাজা সহ মুড়ি মাখায় মন দিলাম। তারানাথ এক মুঠো মুড়ি মুখে দিয়ে বললে, তবে হ্যাঁ, এই বিশেষ বিদ্যাটি আমাকে যিনি শিখিয়েছিলেন তিনি একজন ভৈরবী। অসামান্য ছিল তার ক্ষমতা। বীরভূমের সেই মাতু পাগলির কথা মনে আছে তো? এই ভৈরবী মার শক্তি ছিল তার থেকেও বেশি। সেই আমাকে এই বিদ্যাটি শিখিয়েছিলেন। বলতে পারো একরকম শেখাতে বাধ্য হয়েছিলেন সে। আবার মাতু পাগলির থেকে বেশি শক্তিশালী বললাম বলে এটা ভেবো না যে মাতু পাগলির থেকে তন্ত্রবিদ্যায় তার শক্তি বেশি। মাতু পাগলি যেটুকু প্রদর্শন করেছিল তা তার অর্জিত শক্তির খুবই সামান্য একটা পর্যায়। কিন্তু এই ভৈরবীর ব্যাপারটা কিন্তু সেরকম নয়। কথা শেষ করে তারানাথ চায়ে চুমুক দিল। আমি ভাবছি কিশোরী যতই ওকে ফালতু মনে করুক, তারানাথের ক্ষমতা কিন্তু খুব কম নয়। 10 মিনিট আগে আমরা ছিলাম গলির মোড়ের কাছে। সেখান থেকে অন্তত 1.5 কিলোমিটার এই বাড়ি যেখানে আমরা বসে আছি। তারানাথ কিভাবে জানতে পেরে গেল যে আমরা আসছি? মুনি ঋষিরা শুনেছি ধ্যান যোগে জানতে পারতেন কোথায় কি ঘটছে, কিন্তু তারানাথ ধ্যান ট্যান করছিল বলে তো মনে হয় না। ও তো দেখলাম মন দিয়ে একটা পুরনো পুঁথি পড়ছিল। লোকটা কিন্তু সত্যিই বেশ রহস্যময়। কিশোরী তারানাথের দিকে চেয়ে বলল, তা ঠাকুরমশাই, সেই শ্মশান ভৈরবীর কথা কি বলছিলেন যেন? কোথাকার শ্মশানে তিনি থাকতেন? আপনার সঙ্গে আলাপি বা তাঁর হলো কি করে? তারানাথ কিছু না বলে পাসিং শোর প্যাকেটটা টেনে নিল। তারপর একটা সিগারেট বের করে ধরিয়ে টান দিতে দিতে বলল, সেসব অনেক দিন আগের কথা। আজ পর্যন্ত সে কথা আমি কাউকে বলিনি। তোমরা যখন নেহাতি শুনতে চাইছো তখন শোনো। আমি তখন সবে কলকাতায় এসে একটু জমিয়ে বসেছি। বেশ পসার টসার হয়েছে। লোকজন আসছে বড় বড় জায়গা থেকে। তাদের মুখে মুখে ছড়িয়ে পড়ছে আমার নাম। একদিন সকালে 2 জন ভদ্রলোক এলেন দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থেকে। জয়নগরের জিলপুরের নাম শুনেছ তো? সেই যে যেখানকার খেজুরের গুড়ের মোয়া খুব বিখ্যাত। সেই জয়নগরের কাছেই হলো বিষ্ণুপুর মহা শ্মশান। ওই এলাকার বহু দূর দূরান্ত থেকে মানুষ শবদাহ করার জন্য আসে এই বিষ্ণুপুর মহা শ্মশানে। বহু শত বছর আগে থেকে ওখানে শবদাহ হয়ে আসছে। তো সেই লোক দুটো তো একেবারে এসেই আমার 2 পা জড়িয়ে ধরে পড়ল। বলল, বাবা, আমার একমাত্র ছেলেকে ডাকে নিতে পেয়েছে, আপনি তাকে বাঁচান বাবা। আপনি না বাঁচালে আমি নিঃসন্তান হয়ে যাব। ছেলের শোকে আমার স্ত্রীও মারা যাবেন। আমার বৃদ্ধা মাও এই শোক সহ্য করতে না পেরে তিনিও মারা যাবেন। এতগুলি মানুষের জীবন এখন আপনার উপর নির্ভর করছে। আপনি আপনি শিগগিরই চলুন দোহাই। যেতে যেতে পথে আপনাকে সব বলবো। আমার ছেলের অবস্থা খুব খারাপ দেখে এসেছি। জানি না বাড়ি ফিরে তাকে আমি আর দেখতে পাবো কিনা। আমি দেরি না করে তৈরি হয়ে নিলুম। যাবার সময় আমার সেই চিরসঙ্গী ক্যামব্রিজের ঝোলাখানি কাঁধে নিয়ে দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়লুম। তোমরা তো জানোই, ভালো তান্ত্রিক গুরু সন্ধানে একটা সময় আমি পাগলের মতো ছুটে বেরিয়েছি। বীরভূমের সেই অজয় তীরের শ্মশান থেকে কিছুদিন তারাপীঠের মহা শ্মশানেও ছিলুম এক অঘরী বাবার শিষ্য হয়ে। কাজেই শ্মশান বাস আমার কাছে নতুন কিছু নয়। শ্মশানে অমাবস্যার মহা নিশায় যেসব কাণ্ড কারখানা হয়ে থাকে তাও আমার কাছে একেবারে অজানা নয়। কিন্তু এই 2 ভদ্রলোক যে কাহিনী সেদিন আমাকে শোনালো তাতে আমার সর্বশরীরে কাঁটা দিয়ে উঠল। অথচ ব্যাপারটা শুরুতে ছিল খুবই সাধারণ একটি ঘটনা, কিন্তু তাই থেকেই ঘটে গেল ভীষণ বিপর্যয়।
কথায় বলে না, নিয়তি কেন বাধ্যতে। ভদ্রলোকের ছেলে যাকে ডাকে নিতে ভর করেছে সে কলকাতার একটি ভালো অফিসে চাকরি করে। বয়স খুবই কম, মাত্র 22 বছর। সবে 1 বছর হলো চাকরিতে ঢুকেছে। বাড়িতে বিয়ে থার কথাবার্তাও শুরু হয়ে গিয়েছিল। বেশ অবস্থাপন্ন পরিবার। বিয়ের জন্য সম্বন্ধও আসতে শুরু করেছে নানান জায়গা থেকে। হঠাৎ সবকিছু গোলমাল হয়ে গেল একটুখানির ভুলে। এই পর্যন্ত বলে তারানাথ আবার সিগারেট টানতে টানতে কি যেন ভাবতে লাগলো। আমি জিজ্ঞেস করলুম, তারপর কি হলো ঠাকুরমশাই? কি এমন ভুল করলো অতটুকু ছেলেটা? তারানাথ এক মুখ ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, ভুল বললে ভুল, আবার ভবিতব্য বলতে চাইলে আমি বলবো তাই। তা না হলে সোজা পথ ছেড়ে সে ওই শ্মশানের মধ্যে দিয়েই বা আসতে যাবে কেন? ট্রেন দেরি করায় আসতে খুব দেরি হয়ে গিয়েছিল সেদিন। তাই মনে হয় সংক্ষেপে আসতে গিয়ে সুবোধ ওই শ্মশানের ভেতর দিয়ে বাড়ির পথ ধরেছিল। এটা নিছক নিয়তি ছাড়া আর কি বলবো বলো। তার সঙ্গী একই পাড়ার ছেলে উদয়। বারবার তাকে নিষেধও করেছিল শ্মশানের পথ দিয়ে না যেতে। সে নাকি শোনেনি, উল্টে নাকি মজা করে বলেছিল, আরে দেখি না কি হয়, 2 দিন বাদে তো সেই কোনো না কোনো ডাইনির হাতে পড়তেই হবে। তার আগে ট্রেনিংটা হয়ে যায় যদি, মন্দ কি। উদয় আর দাঁড়ায়নি। রাম নাম করতে করতে সে ঘুর পথে পাড়ার রাস্তা ধরেছিল। ওরা কেউই জানতো না সেদিন ছিল শ্রাবণী অমাবস্যা। কাপালিক সাধকদের সাধনার পক্ষে এক অতি প্রশস্ত তিথি। স্বয়ং জগৎজননী মা তারা সাধকদের ডাকে সেই রাতে নেমে আসেন মর্তলোকে। ঠিক মতো সাধনায় তুষ্ট করতে পারলে সাধককে তার আর অদেয় কিছুই থাকে না। এদিকে অনেক রাত হয়ে গেল, তবু সুবোধ বাড়ি ফিরছে না দেখে বাড়ির লোকজন তো চিন্তায় একেবারে পাগলের মতো ছটফট করছে। এমন সময় উদয় এসে দাঁড়ালো উঠোনে। জিজ্ঞেস করলো, কাকাবাবু, শুভ এখনো বাড়ি ফেরেনি? না তো, তুই কখন ফিরেছিস? আরে সে তো অনেকক্ষণ, একসঙ্গেই তো নামলাম ট্রেন থেকে। আমি সোজা রাস্তা ধরলাম, ও তাড়াতাড়ি আসবার জন্য শ্মশানের রাস্তার দিকে এগিয়ে গেল। আমি কত বারণ করলাম, কিছুতেই শুনলো না। এই কথা শুনেই বাড়ি শুদ্ধ লোকের মাথায় তো যাকে বলে আকাশ ভেঙে পড়ল। সঙ্গে সঙ্গে লোকজন ডেকে আলো আর লাঠি সোটা নিয়ে সবাই মিলে শ্মশানে গিয়ে যে দৃশ্য দেখল তা দেখার জন্য তারা কেউই একেবারেই তৈরি ছিল না। কি দৃশ্য দেখলেন ঠাকুরমশাই? সভয়ে প্রশ্ন করল কিশোরী। তারানাথ বলল, ওরা গিয়ে দেখে সুবোধ একটা নিভন্ত চিতার পাশে বসে বসে একটা সরায় রাখা পিণ্ড খাচ্ছে আর খিলখিল করে হাসছে। দূর থেকে ওদের হ্যারিকেনের আলো হাতে নিয়ে আসতে দেখে সে দৌড়ে লুকিয়ে পড়ল একটা বট গাছের আড়ালে। ওরা তখন সবাই মিলে জোর করে তাকে ধরে গামছা দিয়ে বেঁধে নিয়ে চলল বাড়ির দিকে। কিন্তু তার গায়ে তখন যেন অসুরের শক্তি। 5-6 জন জোয়ান মানুষ ধরে রাখতে পারছে না তাকে আর। সুবোধের গলা তখন মেয়েদের মতন হয়ে গেছে। সে নাকি সুরে চিৎকার করে বলছে, ছেড়ে দে, ছেড়ে দে আমায়। কেন বেঁধে রেখেছিস? মাথা ভেঙে চিবিয়ে খেয়ে ফেলবো। আর খাবো, মাছ খাবো, রক্ত খাবো। খুব খিদে আমার, ভীষণ খিদে আমার। হঠাৎ একটা বিরাট বিদ্যুৎ গর্জনের শব্দে আমরা দুজনেই প্রকৃতিস্থ হলাম। গল্পের নেশায় আমরা দুজনেই, মানে আমি আর কিশোরী, একেবারে বুঁদ হয়ে গিয়েছিলাম বলে এতক্ষণ লক্ষ্যই করিনি। বাইরে আকাশ ঘন কালো হয়ে
প্রচণ্ড বেগে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে ততক্ষণে। তারানাথ ওর তক্তপোষ থেকে উঠে জানলা দুটো বন্ধ করে দিয়ে আবার ফিরে এলো। আমি বললাম, তারপর কি হলো ঠাকুরমশাই? ছেলেটাকে কি কোনো পেতনি অথবা ভূত প্রেতে ভর করেছিল? ভর তো করেই ছিল, তবে সে কোনো যে সে প্রেতিনী নয়। সে ছিল অপঘাতে মৃত্যু হওয়া একটি যুবতী মেয়ের আত্মা। সুবোধের দেহকে আশ্রয় করে তার অতৃপ্ত বাসনা তীব্র আক্রোশে ফেটে পড়ছিল। সুবোধকে ধরে বেঁধে বাড়িতে আনবার পর তার আস্ফালন আরও বেড়ে গেল। সে রান্নাঘরে ঢুকে হাঁড়ি হাঁড়ি ভাত তরকারি সব খেয়ে ফেলতে লাগলো। তারপর আরও খাবার না পেয়ে যে সামনে যায় তাকেই ধরে মুখে পোড়বার চেষ্টা করে। একবার নাগালের মধ্যে পেয়ে নিজের মায়ের কাঁধেই দাঁত বসিয়ে কামড়ে এক খাবলা মাংস তুলে নিল সে। এরপর তাকে লোহার চেন দিয়ে বেঁধে রাখা হলো, কিন্তু সুবোধের শরীরে তখন আসুরিক বল। সে লোহার চেন বেশিক্ষণ টিকল না। উঠোনে ঘুরতে থাকা একটা মুরগিকে খপ করে ধরে কচমচ করে চিবিয়ে খেয়ে ফেলল নিমেষের মধ্যে। তারপর মাটিতে পড়ে থাকা রক্তমাখা পালকগুলো পর্যন্ত চুষে খেতে লাগলো। এই সব দেখে কেউ তাকে ধরতে যেতেই সাহস পেল না। সুবোধ তখন দৌড়ে গিয়ে বাড়ির পেছনে বাঁশবনের মধ্যে ঢুকে একটা নিরিবিলি কাঁটা ঝোপ খুঁজে নিয়ে তার মধ্যে গিয়ে শুয়ে পড়েছে। বাড়ির ও গ্রামের লোকজন আড়াল থেকে লক্ষ্য করল সবটাই। তারা যখন দেখল সুবোধ ভরপেট খেয়ে ধীরে ধীরে ঘুমিয়ে পড়ছে, তখন মোটা লোহার শিকল দিয়ে তার হাত পা বুক পেট বেশ করে বেঁধে ফেলল, আগের বারের থেকে অনেক শক্তপোক্ত আকারে। বাড়িতে এনে তার উপর শুরু হলো নানা রকম প্রক্রিয়া। ভূত ছাড়াবার জন্য জল পড়া, সরিষা পোড়া, ঝাঁটা দিয়ে প্রহার, কিছুই বাদ গেল না। দেশের যেখানে যত ভালো গুণিন আছে তাদের সাধ্যের মধ্যে যত ওঝা আছে তারা সবাই এসে প্রাণপণে চেষ্টা চালিয়ে গেল, কিন্তু সেই ভয়ঙ্কর প্রেতিনীকে কিছুতেই সুবোধের শরীর থেকে এক চুল নাড়ানো গেল না। সুবোধের সুন্দর দেহ দিন দিন কালি বর্ণ হয়ে গেল। সে সারাদিন নারী কণ্ঠে নাকি গলায় কখনো চিৎকার করে, কখনো বিনিয়ে বিনিয়ে কাঁদে আর বলে, ছেড়ে দে আমায়, ছেড়ে দে, নইলে আমায় খেতে দে, আমায় খেতে দে, খিদে মরে যাচ্ছি। খিদের জ্বালায় নিজেই নিজের শরীর থেকে মাংস খুবলে খুবলে খায়। নিজের নখ দিয়ে আঁচড়ে রক্ত বের করে নিজেই চুষে চুষে খেত পরম তৃপ্তি করে। এইসব দৃশ্য দিনের পর দিন চোখের ওপর দেখতে দেখতে সুবোধের মা একদিন বিছানা নিলেন। সুবোধও ক্রমশ মৃত্যুর দিকে এগিয়ে চলেছে। দিনের পর দিন স্নান নেই, ঘুম নেই, স্বাভাবিক খাবার নেই, বদ্ধ উন্মাদের মতো চিৎকার, কখনো হাসছে কখনো কাঁদছে। তাকে দেখে সবাই পালায় এখন। সবাই বলে মল্লিকদের সুবোধ ডাকিনী হয়ে গেছে। কটুরা কত দুই চোখের দৃষ্টিতে সব সময় আগুন ঝরে পড়ে তার। সেদিকে তাকানো পর্যন্ত যায় না, এত তেজ। এটুকু বলে তারানাথ আবার পাসিংশোর প্যাকেট থেকে একটা সিগারেট বের করে নিয়ে ধরিয়ে নিল ধীরে সুস্থে। আমরা তখন টান টান উত্তেজনায় একেবারে ছটফট করছি। থাকতে না পেরে কিশোরী বলে উঠল, তারপর কি হলো ঠাকুরমশাই? আপনি সেখানে গিয়ে কি করলেন? তারানাথ বলল, আমি গিয়ে তো যা দেখলুম সে যাকে বলে একেবারে বীভৎস মূর্তি। সারা শরীরে ছিটে ছিটে রক্তের দাগ। বলল কোন গুণিন নাকি এসে কাঁটা ভরা কুল গাছের ডাল দিয়ে বেশ করে মারধর করেছে বেচারাকে। সারা শরীর তাই কুলের কাঁটায়
ছিঁড়ে রক্তাক্ত হয়ে আছে। আসলে ওরা তন্ত্রের তও পড়েনি, কোনো মূর্খের সাগরেদি করে হাঁক ডাক কিছু রপ্ত করেছে এইমাত্র, আর মানুষগুলোকে ধরে এরকম পিটিয়ে বেড়াচ্ছে, তাই ভাঙিয়ে খাচ্ছে। ভূত প্রেত ডাকিনী বিদ্যা মোটেই কোনো এলেবেলে ব্যাপার নয় হে, বুঝলে কিশোরী? যারা ধৈর্য ধরে সত্যিকারের গুরুর কাছে বসে শিক্ষা অর্জন করতে পারে তারা আশ্চর্য সব ক্ষমতার অধিকারী হয়। আমি বললাম, হ্যাঁ সে তো একটু আগেই দেখলাম। 1 মাইল দূর থেকে আমাদের উপস্থিতি আপনি টের পেলেন, এটা শুধু নয়, তেলে ভাজার গন্ধটি পর্যন্ত পেয়ে গিয়ে আগাম জানান দিলেন চারিকে। তবেই বোঝো এসব কি ছেলে খেলা নাকি? কোথা থেকে একটা গরু কি মোষের হাড় জোগাড় করে এনে গলায় 1 গন্ডা মালা ঝুলিয়ে জটা পাকিয়ে কালি ঝুলি মেখে বিস্তর লাফালাফি আর হম্বিতম্বি করলে কি আর ভূত পালায় রে বাবা? তারাও আসল নকল বোঝে। সুবোধের ওপর ভর করে বসে থাকা প্রেতিনীরও কোনো হেলদোল হলো না ওইসব নকল ওঝার কাণ্ড কারখানায়। সে যেমন ছিল তেমনই ছেলেটার ঘাড়ে বসে রইল আর তিল তিল করে তাকে নিজের প্রেত লোকের দিকে টেনে নিয়ে যেতে লাগলো একটু একটু করে। আমি বাড়ির কাছাকাছি পৌঁছেই সর্বপ্রথম মন্ত্র পাঠ করে নিজের গাত্র বন্ধন করে নিলুম। তারপর গুটি গুটি পায়ে যেই না তার দিকে এগিয়ে যাওয়া, অমনি সে কি চিৎকার আর আছাড়ি পাছাড়ি! ওরে ছেড়ে দে আমায়, ছেড়ে দে, আমি আর সহ্য করতে পারছি না, আমায় ছেড়ে দে। কতদিন ধরে আটকে রাখবি? এবার ছাড় আমায়, ছাড়। চিৎকার করতে করতে হাপুস নয়নে কাঁদতে লাগলো সুবোধ। তখন তার গলায় কেবল মেয়েদের মতো নয়, দেখতেও তাকে অনেকটা যেন মেয়েদের মতো হয়ে গেছে। মাথায় বড় বড় চুল, পরনের কাপড়টা মেয়েদের মতন করে পরা। আমাকে একেবারে তার সামনে গিয়ে দাঁড়াতে দেখেই সে 1 গলা ঘোমটা টেনে নিল। তারপর এক কোণে গিয়ে 2 হাঁটুর মধ্যে মাথা রেখে গোঁজ হয়ে বসে রইল। আমি খুব শান্ত গলায় তাকে বললুম, মা তুমি কে? সে সেই মেয়েলি গলায় উত্তর দিল, বলবো না, কিছুতেই বলবো না। আমি তখন আরো নরম গলায় বললুম, না বললে তোমাকে মুক্তি দেব কি করে? আমাকে বলো, কে তোমায় আটকে রেখেছে? সুবোধ তখন জোরে জোরে মাথা নাড়তে লাগলো আর বলতে লাগলো, পারবি না, কেউ পারবি না তোরা। তার খুব ক্ষমতা, সে আমায় ছাড়বে না। আমার আমার কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট, আমায় ছেড়ে দে। এর থেকে বরং আমি আমি তার সাথেই চলে যাই। আমি বুঝতে পারছি না কে ধরে রেখেছে ছেলেটিকে। তাছাড়া সে আসলে কি বা তার উদ্দেশ্য। সেদিন বিষ্ণুপুরে পৌঁছতে পৌঁছতে বেশ রাত হয়ে গিয়েছিল। তখন আর কিছু করা সম্ভব নয় বলে খাওয়া দাওয়া সেরে রাতটা বিশ্রাম নিয়েই কাটিয়ে দিলাম। পরদিন সকালে উঠেই সুবোধের বাবা সদাশিবকে বললুম, আচ্ছা মল্লিক মশাই, আপনাদের শ্মশানটা কোথায়? আমাকে একবার নিয়ে চলুন দেখি সেখানে। সদাশিব ভয়ে ভয়ে বললে, ঠাকুর মশাই, সেখানে কি না গেলেই নয়, সে বড় ভয়ানক স্থান। আমি বললুম, বলেন কি? শ্মশানের মতো পবিত্র স্থান আর আছে নাকি? মহাকাল আর মহাকালীর নিত্য লীলা সেখানে। চলুন, আমাকে নিয়ে চলুন। আপনি না হয় বাইরে দাঁড়িয়ে থাকবেন, আমি একাই ভেতরে যাব। যতদূর মনে হচ্ছে ওই শ্মশানেই কোথাও কিছু একটা গোলমাল আছে। আমার ষষ্ঠ ইন্দ্রিয় যেন বারবার সেখানেই যেতে নির্দেশ করছে আমায়। এর জন্যই তো বারবার আপনাকে জোর করছি। সদাশিব আর কি করে, বাধ্য হয়েই আমাকে নিয়ে চলল বিষ্ণুপুর মহা শ্মশানের দিকে।
বিশাল এক লম্বাটে দিঘির পাড়ে সেই বিস্তীর্ণ মহাশ্মশান। আসলে 500-600 বছর আগে এই দিঘিটি ছিল গঙ্গা। পরে মা গঙ্গা গতি পরিবর্তন করায় চড়া পড়ে গেল নদী খাতে। সেখানে লোকে তখন মাটি ফেলে ঘরবসত তৈরি করল। মাঝখানে কেবল ওই দিঘিটুকু থেকে গেল আদি গঙ্গার স্মৃতি নিয়ে। মহাশ্মশানের প্রবেশ মুখটাতে পাশাপাশি দুটো বহু প্রাচীন বটগাছের ঘন ছায়া জায়গাটাকে অন্ধকার করে রেখেছে। আমি ভালো করে লক্ষ্য করে দেখলাম, দুটো বটের ঘন ঝুড়ির আড়ালে ছোট্ট একটুখানি কুঠুরির মতো যেন। বাকি অত বড় শ্মশানের আর কোথাও জনমনীষীর চিহ্ন মাত্র নেই। চারিদিক ধু ধু করছে। জায়গায় জায়গায় কেবল পোড়া চিতার কয়লা ও ছাই জমা হয়ে আছে। কোথাও বা আধপোড়া মাংসের টুকরো নিয়ে কামড়া কামড়ি করছে ভীষণ দর্শন কুকুরেরা। সবটা দেখে ঘুরে ফিরে এলাম সেই জোড়া বটের কাছেই। কেমন যেন মনে হলো ওই কুঠুরিটার মধ্যে কিছু রহস্য আছে। খুব সাবধানে পা টিপে টিপে উকি মেরে যা দেখলুম তাতে তো আমার চক্ষু স্থির। দেখি তার মধ্যে একটা ছোট্ট চেহারার ভৈরবী বসে আছে, যেন একটা 8-9 বছরের বাচ্চা মেয়ে লাল কাপড় পরে বসে আছে আসন পিঁড়ে করে। আমি খুব অবাক হয়ে গেলাম। এতটুকু একটা মেয়ে ভীষণ মহা শ্মশানে একলাটি বসে বসে কি করছে? মাথায় আবার তার চূড়া করে বাঁধা জটা জুটো, দু চোখ তার বন্ধ। কিন্তু এমন আশ্চর্য সে মেয়ের রূপ যে আমি চোখ ফেরাতে পারলুম না। তাকিয়ে আছি তো তাকিয়েই আছি। হঠাৎ দেখি তার বন্ধ দু চোখের ওপরে ছোট্ট কপালের ঠিক মাঝখানটিতে দপ করে জ্বলে উঠল একটি নীল আগুনের শিখা। অন্য কেউ হলে হয়তো দেখেই ভয়ে পালাতো, কিন্তু আমার মন খুব শক্ত। হাতে বাঁধা আছে মহামৃত্যুঞ্জয় কবচ, বুকের ওপর উল্কি করে লেখা আছে বীজ মন্ত্র। কাজেই আমি ভয় না পেয়ে চুপ করে সেই ভৈরবী মার সামনে হাত জোড় করে দাঁড়িয়ে রইলুম। দেখলাম ভৈরবী মার মূর্তিতে যেন প্রাণ নেই, সম্পূর্ণ পাথরের মতো নিঃসাড় নিস্পন্দ। হঠাৎ কেঁপে উঠল সেই পাথরের মূর্তির ঠোঁট। কেন এসেছিস? চলে যা। কি অদ্ভুত একটা স্বরে কথাগুলো ভেসে এলো। অনেকটা জলের নিচের থেকে যদি কেউ শব্দ করে তবে যে রকম শোনায়, ঠিক সেই রকম একটা শব্দ করে উচ্চারিত হলো কথাগুলো। আমার বুঝতেই সময় লেগে গেল অনেকক্ষণ। আমি বললুম, মা, বুঝতেই পারছি তুমি সামান্য মেয়ে নও, তাই কেন এসেছি তাও অজানা নেই তোমার। মেয়েটার বড় কষ্ট, প্রেতজনি থেকে তার মুক্তির উপায় করে দাও মা। হবে না, তার মুক্তি হবে না। চলে যা। ভৈরবী কথাগুলো বলবার সঙ্গে সঙ্গে দেখলাম ওই ছোট্ট কপালের ওপর ধক ধক করে আগুন জ্বলে উঠল। মনে হলো সেই আগুনের নীল শিখা যেন লাফিয়ে লাফিয়ে আমার দিকেই ছুটে আসছে। আমি ভয়ে প্রাণপণে ছুটতে লাগলাম। ছুটতে ছুটতে একেবারে বড় রাস্তার উপর উঠে এসে দেখি সদাশিব চুপ করে দাঁড়িয়ে আছে, তার দু হাত জড়ো করে বুকের ওপর ঠেকানো। আমাকে দেখেই সে বলে উঠল, বলেছিলুম বাবা ঠাকুর, এ শ্মশান বড় সাংঘাতিক জায়গা। যারা মরা নিয়ে আসে তারা চুপচাপ মরা পুড়িয়ে চলে যায়। একবার একটা লোক নাকি নেশায় চুর হয়ে ওই জোড়া বটের কুঠুরির মধ্যে মাথা গলিয়ে উঁকি মারতে গিয়েছিল। তক্ষুনি বাবাকে বাবাকে বলতে বলতে পালিয়ে এসেছিল সে। কথা তার বন্ধ হয়ে গিয়েছিল, খালি ড্যাব ড্যাব করে দেখছিল শ্মশানের দিকে তাকিয়ে তাকিয়ে। তারপর দিন তিনেকের মধ্যেই মুখে রক্ত উঠে মারা গেল লোকটা। আমি বললাম, এই ভৈরবী কতদিন ধরে এখানে আছেন?
দেখে তো মনে হয় ছোট্ট মেয়ে, বছর 8-10-এর বেশি নয় বয়স। লোকে বলে উনি নাকি নানা রূপ ধরতে পারেন, কখনো ষোড়শী যুবতী, কখনো বিধবা বুড়ি ধূমাবতী, কখনো ভৈরবী, কখনো বালিকা কুমারী। উনি বাইরে বের হন না, কি খান কি করেন কেউ জানে না। কেবল সূর্যোদয়ের আগে যখন গঙ্গা নাইতে যান, তখন কেউ কেউ ওনাকে দৈবাত দেখতে পেয়েছে। তারাই বলে ওনার গা থেকে নাকি এক আশ্চর্য জ্যোতি বের হয়। সেই জ্যোতিতেই শেষ রাতের অন্ধকারে পথ থেকে শ্মশান পার হয়ে গঙ্গায় স্নান করে আসেন উনি। আমি চুপ করে সব শুনলাম। সদাশিবের কোনো কথা যে বানানো বা বাড়িয়ে বলা, তা কিন্তু আমার মনে হলো না। বাড়ির পথে হাঁটতে হাঁটতে সদাশিব বলল, বাবা ঠাকুর, আপনি ভৈরবী মার কাছে গিয়ে কি দেখলেন? মনে হচ্ছে ভয় পেয়েছেন যেন। আমি বললাম, যা দেখেছি তা তোমাকে পরে বলবো। এখন আমি শুধু ভাবছি কি করে ভৈরবী মায়ের কাছে পৌঁছানো যায়। আমি ওর একটা কথাতেই জানতে পেরেছি, সুবোধের ওপর যে মেয়ের আত্মা ভর করে আছে, সে মেয়ের দেহটা ওই ভৈরবী আটক করে রেখেছে। কিন্তু তাই বা কি করে সম্ভব? ওনার ওই অতটুকু কুঠিরের মধ্যে সবটাই তো দেখে এলাম। ওই ছোট্ট মেয়েটি শুধু কোনো রকমে সেখানে যোগাসনে বসে আছে। একটা যুবতী মেয়ের 4-5 ফুট শরীর ওখানে থাকা একেবারেই অসম্ভব বলে মনে হয়। মল্লিক মশাই বললে, আমার খুব ভয় করছে বাবা ঠাকুর। ওই ভৈরবের কাছে আপনাকে আর যেতে হবে না। আপনি যা ঝাড় ফুঁক চাকযজ্ঞ করবার আমার বাড়িতে বসেই করুন। আজ পর্যন্ত ওই ভৈরবীর সঙ্গে কথা বলা তো দূরে থাক, সামনাসামনি দেখে কেউ বেঁচে ফেরেনি। আপনার অশেষ পুণ্য আর সাধনার ফল, তাই ওর সঙ্গে কথা বলে সশরীরে ফিরে এসেছেন। আপনি আমার অতিথি, জেনে শুনে আপনাকে আমি সাক্ষাৎ জমে ধরে যেতে দেব না। সে আমার সুবোধের কপালে যা থাকে থাক। আমি কোনো কথা বললাম না। সারা দিনটা সদাশিবের বাড়িতে বসেই কেটে গেল। কিন্তু সন্ধ্যার পর থেকেই কেমন যেন একটা তীব্র আকর্ষণ বোধ করতে লাগলাম। মনে হতে লাগলো ওই ভৈরবী যেন আমাকে ডাকছেন, বারবার ডেকে বলছে, আয় আয় আয়। আমি রাত গভীর হতেই সবাইকে লুকিয়ে দরজা খুলে বেরিয়ে পড়লাম। আমার পা দুটো যেন নিজে থেকেই এগিয়ে চলতে লাগলো মহা শ্মশানের দিকে। তারানাথের গল্পের সম্মোহনে আমি আর কিশোরী এতটাই মজে গেছি যে কখন ঝিড়ি ঝিড়ে বৃষ্টি মুষলধারায় পরিণত হয়ে গেছে খেয়ালই করিনি। সেই সঙ্গে বিদ্যুতের ঝলকানি নিয়ে ঘন ঘন বাজ পড়ে চলেছে। কাছেই কোথাও কোনো গাছে বোধহয় আবার বাজ পড়ল। তার পিলে চমকে দেওয়া আওয়াজ থামতেই শুনতে পেলাম পাখিদের সম্মিলিত আর্তচিৎকার। হয় গাছেই বাজ পড়েছে, অথবা প্রচণ্ড ঝড়ে ভেঙে পড়েছে বাসাসহ গাছের ডাল। তক্ষুনি আবার একটা বাজ পড়ল। মনে হলো যেন বাড়ির খুব কাছেই কোথাও পড়েছে বাজটা। তারানাথ গম্ভীর হয়ে বলল, সেটাও ছিল এই রকমই এক ঝড় জলের রাত। জীবনে ভুলব না সে রাতের কথা। কি এক অদৃশ্য শক্তি যেন আমাকে হিড় হিড় করে টেনে নিয়ে গিয়েছিল সেই মহাশ্মশানের আশ্চর্য ভৈরবীর কাছে। কিশোরী বলে উঠল, কিন্তু সে তো আপনাকে তাড়িয়ে দিয়েছিল। তারানাথ বলল, সে তো মাতু পাগলিও দিয়েছিল। গালাগালি করে মেরে ধরে তাড়িয়ে পরক্ষণেই আবার স্বপ্নে দেখা দিয়ে ডেকেছে আদর করে। খা খা বলে গোবর হাতে তুলে দিয়েছে, চোখ বুঝিয়ে মুখে পুড়িয়ে দিয়েছিল সন্দেশ। সেসব ছিল ভেলকিবাজি, নিম্নতন্ত্রের ব্যাপার। কিন্তু সেদিনের সেই অদৃশ্য আকর্ষণ কোনো ভেলকি ছিল না, স্বপ্নও ছিল না। আমি স্পষ্ট অনুভব করছিলাম ওই ভৈরবী বেশিনী ছোট্ট মেয়েটা আমাকে ডাকছে।
যাই হোক, আজ কিন্তু শ্মশানের সেই কুঠুরির সামনে গিয়ে দেখি তার অন্য মূর্তি, শান্ত স্নিগ্ধ মাতৃমূর্তি, আকারেও অনেকখানি বড় সড়ো। আমি গিয়ে দাঁড়াতেই চোখ খুলে তাকালো আমার দিকে, বেশ সহজ সুরেই বলল, এসেছিস? আয়, তোকে আমার দরকার। আমি যেন আকাশের চাঁদ হাতে পেলাম। বললাম, মা, এমন সৌভাগ্য কি আমার হবে যে তোমার কাজ করতে পারবো? বলো মা, কি করতে হবে আমায় বলো। ভৈরবী বলল, যা, ওই দিকে একটা আত পোড়া মরা পড়ে আছে। ঝড় জল এসে পড়ায় সৎকার না করেই ওর সঙ্গে লোকজন সব পালিয়েছে। ওইটা আমার কাছে বয়ে নিয়ে আয়। আমি বললাম, মা, যদি লোকজন হঠাৎ এসে পড়ে, আমায় দেখতে পেলে তো তারা শেষ করে দেবে। তাছাড়া জলে ভিজে সে মরা এখন ভারী হয়ে গেছে খুব। আমি কি করে একা একা তুলবো তাকে? ভৈরবী তার ডান হাতের বুড়ো আঙুলটা দিয়ে আমার বুকের মাঝখানটা চেপে ধরল। তারপর বলল, যা, আমার শক্তি থেকে তোকে খানিকটা দিয়ে দিল। এক প্রহর থাকবে এই শক্তি, আর কেউ এখন এদিকে আসবেও না। আমি 2 মাইল দূর থেকে তাদের দেখতেও পাবো, পায়ের শব্দও শুনতে পাবো। তার মধ্যে তোর কাজ হয়ে যাবে। যা, দেরি করিস না। আমি চলে গেলুম। দেখলুম সত্যিই খানিকটা দূরে একটা ভিজে যাওয়া চিতার ওপর একটা আঁক পোড়া মরা পড়ে আছে চিৎপাত হয়ে। একটা কম বয়সী ছেলের মরা। তোলবার জন্যে ঘাড়ের তলায় হাত দিতেই বুঝতে পারলুম আমার শরীরের বল যেন দ্বিগুণ হয়ে গেছে। অনায়াসেই সেই 18-20 বছরের ছেলের মৃতদেহটা বয়ে নিয়ে চলে এলাম ভৈরবীর কুঠুরির সামনে। কিন্তু সেই ছোট কুঠুরিতে ঢোকার জায়গা নেই বলে বাইরেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিঁচতে লাগলাম। ভৈরবী বলল, আর একটা কাজ আছে, সেটা করে দিলেই তোর ছুটি। তারপর যে ছুলোই খুশি যা। আমি বৃষ্টিতে ভিজতে ভিজতেই দাঁড়িয়ে রইলাম জোর হাতে। ভৈরবী সহসা তার আসন ছেড়ে উঠে দাঁড়ালো। আসন থেকে একটু সরে দাঁড়াতেই যা দেখলাম তাতে আমার সমস্ত শরীরের লোম খাড়া হয়ে গেল। আমি দেখলাম অন্য কোনো আসন নয়, একটা মেয়ের শবদেহের ওপর আসন করে এতদিন বসেছিল এই ভৈরবী। আরো আশ্চর্য হলুম এই দেখে যে শবদেহটা ছিল একদম টাটকা। দেখে মনে হচ্ছিল যেন একটা মেয়ে ঘুমিয়ে রয়েছে, তবে তার শরীরখানা লম্বায় বেশ ছোট। আমার চোখের অবাক দৃষ্টি দেখে ভৈরবী খিলখিল করে হেসে উঠল। বলল, কি দেখছিস? আমিও যেমন ছোট হতে পারি, বড় হতে পারি, তেমনি আমার আসনখানাও ছোট বড় কি হতে পারে না? যা যা, হা করে দাঁড়িয়ে না থেকে এখন এটাকে নিয়ে গঙ্গায় ডুবিয়ে দিয়ে আয়। আর হ্যাঁ, আসবার সময় 2 বড় ইট বেঁধে দিস পায়, না হলে ভেসে উঠতে পারবে না। আমি চুপ করে দাঁড়িয়ে রইলুম। ভৈরবী বলল, অত ভাবনা চিন্তার কি আছে? এটা একটা খারাপ মেয়ে মানুষের লাশ। ওর সঙ্গীরা ওকে খুন করেছিল। পুলিশের ঝামেলার ভয়ে লাশ শ্মশানে ফেলে রেখে পালায়। ওর কেউ নেই যে ওর খোঁজ খবর করবে। তুই যা যা, আর দেরি করিস না। ঝড় বৃষ্টি থেমে গেলে কিন্তু শ্মশানে লোক আসবে। মরার কি আর বিরাম আছে? যা যা। আমি লাশটা কাঁধে তুলে নিলুম। ভৈরবীর যোগ বলে এখন দেহে আমার দ্বিগুণ শক্তি। লাশটাকে তুলতে মনে হলো যেন একটা 5 বছরের শিশুকে কাঁধে তুলেছি। কিন্তু পা বাড়াতে গিয়ে আবার আমি থমকে দাঁড়িয়ে পড়লুম। বললুম, একটা কথা জানতে চাই মা। বল, কি কথা?
এই সব দেহটাকে পরিত্যাগ করছো কেন? ভারী বেয়ারা মেয়ে ছেলে, আর ওই দেহটা তো ফাঁপা, ওর মধ্যে আত্মা নেই। আমি এখান থেকে তোলার আগেই মেয়েটা আর একজনের ঘাড়ে চেপে বসেছে, কিছুতেই সেখান থেকে বার করে আনতে পারছি না। আর এদিকে সামনেই কৌশিকী অমাবস্যা, মোটে একদিন বাকি। যা করার এর মধ্যেই করে নিতে হবে আমায়। যা, তুই আর দাঁড়িয়ে থাকিস না, এক্ষুনি চলে যা। যা বললুম ঠিকভাবে করে আয়, না হলে আজই তোর শেষ দিন, মনে থাকে যেন। আমাকে কথাগুলো বলেই ভৈরবী নতুন আনা সব দেহটাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। আমিও আর দাঁড়ালুম না। যা জানার তা তো জানাই হয়ে গেছে, কিন্তু এই লাশ ঘাড়ে করে এখন অন্য কোথাও যাওয়াও যাবে না। ভৈরবী সব দেখতে পায়, সব শুনতে পায়। কাজেই কোনো দিকে আর না তাকিয়ে মেয়েটার সেই বরফের মতো ঠান্ডা সব দেহখানা ঘাড়ে করে নিয়ে এগিয়ে চলতে লাগলুম গঙ্গার ঘাটের দিকে। আমার কাছে সমস্ত ব্যাপারটা ততক্ষণে জলের মতো পরিষ্কার হয়ে গেছে। এইবার বুঝতে পারছি, সুবোধ যখন শ্মশানের মধ্যে দিয়ে সংক্ষিপ্তভাবে যাচ্ছিল বাড়ির পথে, তখন অমাবস্যার অন্ধকারে একধারে পড়েছিল এই মেয়েটির লাশ। অপঘাতে মরা প্রেত তখনই সুবোধকে আশ্রয় করেছে। তার অতৃপ্ত জীবনের খিদে তেষ্টা মেটাতে চেয়েছে সে নিরীহ ছেলে সুবোধকে আশ্রয় করে। এদিকে এই ভৈরবী মরাকে জাগিয়ে তার আত্মাকে দিয়ে নিজের কাজ করিয়ে নিতে চেয়েছিল, কিন্তু পারেনি, কারণ আত্মা তখন পলাতক। তাই সে বিরক্ত হয়ে সুযোগের সন্ধানে ছিল। আজ আবার একটা মরা পরিত্যক্ত অবস্থায় পেয়ে সেটাকে নিয়েই সে নতুন করে সাধনা শুরু করতে চায়। ভাবতে ভাবতে আমি আদি গঙ্গার উঁচু পাড়ের কাছে চলে এসেছি। একটু এগিয়ে গিয়ে একটা উঁচু মতো জায়গায় পিঠের মড়াটাকে নামিয়ে দিলাম। মনে মনে বললাম, মাগো, একটু অপেক্ষা কর। দিনের আলো ফুটলে আজই তোকে আমি মুক্তি দেবার ব্যবস্থা করব। ততক্ষণ মা গঙ্গার শীতল কোলে শুয়ে একটু শান্তিতে ঘুমো তুই। আমি খুব সাবধানে মরাটাকে আদি গঙ্গার পাড়ের কাছাকাছি জলের কাছে শুইয়ে দিয়ে ওপরে উঠে এলাম। কিন্তু তক্ষুনি মনে পড়ে গেল ভৈরবী বলেছিল, মোড়াটার পায়ে একটা ইট বেঁধেছিস তো, না হলে কিন্তু ভেসে উঠতে পারে। হন্যে হয়ে আমি চারিদিকে খুঁজে চলেছি ইট কোথায় পাই। একবার ভাবলুম থাকবে যাক, ইট বাঁধবার আর দরকার নেই। কিন্তু তখনই মনে পড়ে গেল ভৈরবী এতক্ষণ যা যা করেছি আর করে চলেছি সব দেখতে পাচ্ছে। কথা শুনিনি বুঝতে পারলে কি যে করবে ভগবান জানে। হয়তো ভস্য করেও দিতে পারে, কিংবা শরীরের ভেতর থেকে আত্মাখানা বের করে নিয়ে শ্মশানে ঘুরে বেড়ানো কুকুরগুলোর কোনোটার মধ্যে চালিয়েও দিতে পারে। তারপর আমার মৃতদেহটার উপরে চেপে বসে ডুবে যাবে সব সাধনায়। সত্যি কিছু বিশ্বাস নেই এই ভীষণ ভৈরবীদেরকে। এইসব ভাবতে ভাবতে আমি একটা ভাঙা ইটের টুকরো কুড়িয়ে নিয়ে মৃতদেহটার পায়ের সঙ্গে বেঁধে দিলাম মেয়েটার শাড়ির আঁচল দিয়ে। এদিকে ঝড় বৃষ্টিরও তখন এতটুকু কমতি নেই। ভিজে চুপচুপে হয়ে ফিরে যাচ্ছি ভৈরবী ডেরার দিকে। বেশ বুঝতে পারছি ভৈরবীর দেওয়া বাড়তি শক্তির প্রভাব ধীরে ধীরে কমে আসছে। শরীর যেন ক্লান্তিতে ভেঙে আসছে আমার। আমাকে সামনে দেখেই ভৈরবী বলল, যা বেটা, ঘরে যা, তোর ভালো হবে, যা। বাধ্য ছেলের মতো ভৈরবীর নির্দেশ শুনে মল্লিক বাড়িতে ফিরে এলাম। ভৈরবী আমায় পথ দেখিয়ে দিয়েছিল, কিন্তু সম্পূর্ণ পরিত্রাণের পথ কিন্তু বলে দেয়নি। এসব নিম্নতন্ত্রের সাধিকাদের বিভিন্ন রূপ, বিভিন্ন সত্তা।
তারা তাদের ইচ্ছে মতো যেমন মায়াজাল দেখাতে পারে, ঠিক তেমনই নিজের স্বার্থ চরিতার্থ করবার জন্য যে কোনো মানুষকে প্রাণ সংকটেও ফেলতে পারে। যাই হোক, আমায় দেখার পর মল্লিক বাড়ির সকলে ব্যস্ত হয়ে উঠল। আমি অনেক বুঝিয়ে সুঝিয়ে পাড়ার কয়েকটি সাহসী ছেলেকে জোগাড় করে পরদিন ভোর হতে না হতেই শ্মশানে গিয়ে ওই মেয়েটির শরীর সৎকার করে এলাম। তাতে কাজ হলো মন্ত্রের মতন। পুনরায় মল্লিক বাড়ি ফিরে এসে দেখলাম প্রায় মরণাপন্ন মল্লিকের ছেলে তখন একেবারে তার নিজ স্বাভাবিক আচরণে ফিরে এসেছে। শরীর ক্লান্ত আছে ঠিকই, তবে তার চোখের সেই অলৌকিকতা আর অবশিষ্ট নেই। যাই হোক, ওঠো তবে। খবর পেয়েছ নিশ্চয়ই, আমরা 3 জন চণ্ডীতলায় যাচ্ছি। হ্যাঁ, শুনলাম বিভূতির মুখে, কিন্তু সেখানে কোথায় যাব ঠাকুরমশাই? তারানাথ রহস্য ভরা চোখে বললে, চণ্ডীতলা হলো জয়গাছির পাশের একটা ছোট গ্রাম। জয়গাছি গ্রাম, দেবদর্শন মুকুজ্জে, এসবের কথা আশা করি তোমাদের মনে আছে। হ্যাঁ, আছেই তো। সে কি আর ভুলে যাওয়ার কথা ঠাকুরমশাই? হ্যাঁ, ঠিকই বলেছ। ওই মানুষটিকে ভুলে যাওয়া সম্ভব নয়। দেবদর্শন মুকুজ্জে ঠিকই বলে গিয়েছিলেন, তার অবর্তমানে অত বড় জমিদার বাড়ি রক্ষা করা সম্ভব হবে না তার 2 ছেলের পক্ষে। সে মারা যাওয়ার পর ধীরে ধীরে কালের নিয়মে বাড়িটাও অব্যবহৃত আর পরিত্যক্ত হয়ে পড়ে। এখন নাকি সেটা একটা ভগ্নপ্রায় স্তূপ। মুকুজ্জে মশাইয়ের বড় ছেলে এসেছিল গত দিন 10 আগে। সে বাড়ি তৈরি করেছে ওই চণ্ডীতলায়। তাই দুর্গাপুজোর 5 দিন ওই নব জমিদার বাড়িতেই আমাদের সবান্ধবে নিমন্ত্রণ। পোটলা পুটলি গুছিয়ে নিও সময় মতন। এখন আমি উঠি, কেমন?